তারপর 2019-এ ভারত অর্থশাস্ত্রতে নোবেল পুরস্কার পায়। It's an honor and a privilege to convey to you on behalf of the Royal Swedish Academy of Sciences. আর তিনি যে ব্যক্তি ছিলেন তিনি শুধুমাত্র ভারতে জন্মগ্রহণ করেছিলেন, ভারতীয় ছিলেন না। 2014-র পর থেকে কোনো ক্ষেত্রেই কিন্তু ভারত নোবেল পুরস্কার পায়নি। সেটা দূষণ হোক, দারিদ্র্য হোক, দুর্ভিক্ষ হোক বা বেইমানি হোক, এইসব জায়গায় ভারত সব থেকে উপরে আছে। আমরা কেনই বা এত খুঁজে চলেছি? পাগল নাকি? আমরা তো সমস্ত কিছুই খুঁজে রেখেছি, আমরা আবার কেন খুঁজতে যাব? আমরা সমস্ত কিছু আগেই খুঁজে ফেলেছি, তাই তো সবাই আমাদের দেখে হিংসে করে। আমরা তো সমস্ত কিছু সাক্ষাৎ ব্রহ্মার কাছ থেকে পেয়েছি 100 ট্রিলিয়ন বছর আগে। আমরা কেন কিছু খুঁজবো? ওদের কাছে অ্যাস্ট্রোনট ছিল খোঁজার জন্য, আমাদের কাছে অ্যাস্ট্রোটক ছিল। অনেক ব্যথা আছে এই বুকে, সেই জন্য ব্যঙ্গ করছি। সিনেমা যখন বানায় তখন চুরি করে গান তৈরি করে, চুরি করে কাপড় পরে, ডিজাইনটাও চুরির। বর্তমান ভারতবর্ষে অন্ধবিশ্বাসকে, জাতিবাদীকে আর অসংস্কৃতি, এই সমস্ত জিনিসকে যতটা বাড়ানো হয়েছে, এতটা তো 50 বছর আগেও ছিল না। নমস্কার আচার্যজি। আচার্যজি, আজকের প্রশ্নটা আমাদের এক অনলাইন ছাত্রের, কিন্তু উনি তো এখন অনলাইনে উপস্থিত নেই, তাই তার পরিবর্তে আমি আপনাকে প্রশ্নটা করছি। হ্যাঁ, রুকমা দেবী আছেন ছত্তিশগড় থেকে। উনি জিজ্ঞাসা করছেন যে আচার্যজি, 2024 সালের নোবেল পুরস্কারের ঘোষণা 7ই অক্টোবর থেকে 14ই অক্টোবরের মধ্যে করা হয়েছে। যখন এটা নিয়ে চিন্তা করলাম তখন দেখলাম যে ভারতে 2014 সালে শান্তির ক্ষেত্রে একটি নোবেল পুরস্কার পেয়েছিল। তারপর 2019 সালে অর্থনীতির ক্ষেত্রে একবার নোবেল পুরস্কার পেয়েছিল, তবে সেই ব্যক্তিটি ভারতীয় নাগরিক ছিলেন না, শুধু তার জন্ম ভারতে হয়েছিল। সব মিলিয়ে 2014 সালের পর থেকে ভারতবর্ষ আর কোনো ক্ষেত্রেই নোবেল পুরস্কার পায়নি। আমরা সেই সব ক্ষেত্রে শীর্ষে আছি যেসব ক্ষেত্রে কোনো দেশ থাকতে চায় না, সেটা দারিদ্র্য হোক, অনাহার হোক, দূষণ হোক, বেইমানি হোক, সেখানে ভারত 1 নম্বরে আছে। এইসবের সঙ্গে কি আমাদের শিক্ষা, চিন্তাভাবনা বা কাজের প্রতি সততার কোনো সরাসরি সম্পর্ক আছে? এই বিষয়ে যদি আপনি দয়া করে সূক্ষ্মতার সঙ্গে বিচার করতে যদি সাহায্য করেন। দেখো, এই যে নোবেল কমিটি আছে না, এরা আমাদের দেখে হিংসে করে। এই জন্য এরা আমাদের নোবেল দেয় না। নয়তো প্রতি বছর কমপক্ষে 8টা নোবেল আমাদেরকে দিতে হতো। 8টা নোবেল। এটা ডিপেন্ড করছে না যে 8টা ক্ষেত্রে নোবেল দেওয়া হয় কিনা, এক একটা ক্ষেত্রে 2টো করে পাওয়া উচিত। আমরা এতটাই ভালো জাতি। অনুসন্ধান তারা করে যারা জানে না। আমরা তো বিশ্বগুরু না, আমরা সবকিছু আগে থেকেই জানি। তাহলে আমরা আর কেন খুঁজব? নোবেল তাদেরকে দেওয়া হয় তাদের সম্মানে যারা অনুসন্ধান করে বা শান্তির চেষ্টা করছেন। শান্তির জন্য আলাদা, কিন্তু বাকি সব তো রিসার্চের জন্য পাওয়াই যায়। ইকোনমিক্স হোক বা বিজ্ঞানের বিষয় হোক, কিছু না কিছু তো তুমি রিসার্চ করবে, তবেই তো কিছু পাবে। আমরা কেনই বা আজকে খুঁজতে বেরিয়েছি? আমরা কি পাগল? আমরা তো সমস্ত কিছু আগেই খুঁজে রেখেছি। আমরা কেন কিছু খুঁজতে বেরোবো? আমরা সমস্ত কিছুই আগে খুঁজে রেখেছি, তাই তো আমাদের হিংসে করে এরা। খোঁজে তো সে যে কিছু হারিয়ে ফেলেছে, আর আমরা কিছু হারাইনি। আমরা মালিকেরও মালিক। এরা তো গরিব, অশিক্ষিত, বোকা সবাই, তাই তো এরা খুঁজতে বেরিয়েছে। আমাদের পুরনো বইয়ের সমস্ত কিছু অন্তত 100 ট্রিলিয়ন বছর আগে থেকেই লেখা আছে। এরা জানে না, তাই খুঁজতে বেরিয়েছে। ওরা খুঁজছে যে মলিকিউলার বায়োলজিতে নতুন কি অনুসন্ধান করা যায়, বা ফিজিক্সে নতুন কি বের করা যায়, ইকোনমিক্সে নতুন কি করা যায়। এসব খোঁজ ওরা আজকে করছে।
আমরা তো সমস্ত কিছু সাক্ষাৎ ব্রহ্মার মুখ থেকে পেয়েছি, 1000 কোটি বছর আগে। আমরা কেন কিছু খুঁজব আর? আমরা তো সমস্ত কিছু পেয়েই গেছি, শুধু কখনো কখনো এদিক ওদিক হয়ে যায়, আমরা সেটাকে ঠিক নিজেদের মতো করে মেনটেন করে নেব। তো আমরা কোনো ফান্ডামেন্টাল রিসার্চ করি না, আমরা মেনটেন করি। আমরা অনুসন্ধান করি না, মেনটেন করি। কারণ এখন তো আমরা এটাও বলতে পারবো না যে সমস্যাটা টাকা পয়সা নিয়ে। 140 কোটির দেশ এটা, তার শীর্ষে যে 1% আছে তাদের কাছে অনেক টাকা আছে, যেটা আমেরিকার অনেক বড় লোকের চেয়ে বেশি। পুরো এশিয়ার মধ্যে সবথেকে বেশি বিলিয়নিয়ার ভারতের মুম্বাই শহরে আছে। এখন তো এটাও বলা যাবে না যে ভারত খুব গরিব দেশ, তাই রিসার্চ করতে পারবে না। কোথায় আর দারিদ্র? এখানে 5,000 কোটি 10,000 কোটি টাকার বিয়ে হয়, কোথায় দরিদ্রতা? কে গরিব এখানে? ভারতের বড় লোকদেরকেই যদি একত্রিত করা যায় তাহলেই একটা ছোটখাটো দেশ তৈরি হয়ে যাবে। ভারত এখন এতটাই বড় লোক, হ্যাঁ সেটা আলাদা কথা, কিন্তু যদি গরিবদের এক করা যায় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দেশ তৈরি হবে, সেটা একদম আলাদা কথা। আর ভারতেই দুটো পাশাপাশি চলে। ধনীদের সম্পদ আরও বাড়ছে, আর খালি পেটে ঘুমিয়ে পড়া গরিব, দুটোই পাশাপাশি আমাদের এখানে। তাই এটাও বলতে পারবো না যে রিসার্চ ফেসিলিটি নেই বা ফান্ডিং এর সমস্যা আছে। কোথায় সমস্যা? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা নিশ্চয়ই আমাদের চিন্তা ভাবনায় বা সংস্কৃতিতে। আমরা খুঁজবো না, আমাদের আগে থেকেই সমস্ত কিছু খোঁজা হয়ে গেছে। তাহলে এখন আবার নতুন করে খুঁজবো কেন? যারা খোঁজ করছে তারা কি এমন পেয়েছে? তারা কি মৃত্যুকে জয় করে নিয়েছে? ওরা কি মোক্ষ পেয়ে গেছে? ওরা কি মদ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ, মোহ সবকিছু জয় করে নিয়েছে? আমরা জয় করে। সুতরাং আমাদের কোনো রকম রিসার্চ অনুসন্ধানের দরকার নেই, কারণ এত রিসার্চ অনুসন্ধান করার পরেও তুমি তো ষড়রিপুর মায়ার মধ্যেই জড়িয়ে থাকবে। আমরা তো সরাসরি ষড়রিপু ভেদ করে বেরিয়ে এসেছি। আমরা মুক্ত। আরে যে সাধনার বস্তুই পেয়ে গেছে সে সাধনার জন্য পরিশ্রম করবে কেন? এরা তো সবাই বাচ্চা এখনো পশ্চিমের। এদের সভ্যতা তো এখনো হামাগুড়ি দিচ্ছে, এই তো কাল পরশু তৈরি হলো। আমরা অনেক প্রাচীন। এরা যেসব অনুসন্ধান করতে যাচ্ছে আমরা কবে সেসব অনুসন্ধান করে বাড়ি চলে এসেছি। এরা এখনো বাচ্চা, তো করুক কিছুদিন অনুসন্ধান। আমরা বয়স্ক, প্রৌঢ়। আমরা তো শুধু সাক্ষী হয়ে এদের খেলা দেখব। খেলতে দাও এদেরকে, যত খেলুক। পার্টিকেল এক্সিলারেটর তৈরি করেছে। আরে কি পার্টিকেল এক্সিলারেটর? আমরা তো সোজা যুগকে এক্সিলারেট করে দিই। আমাদের বইগুলো খুলে একবার দেখো, এসব কি ছোট ছোট জিনিস তৈরি করো। আমরা সব করে নিয়েছি। বিন দেয়ার ডান দ্যাট। তোমরা কি সব করছো? এইটুকু একটা ছোট্ট পার্টিকেল অণুর মতো সেটাকে তোমরা এক্সিলারেট করার চেষ্টা করছো। যতই চেষ্টা করো না কেন সেটাকে তুমি আলোর গতিতে আনতে পারবে না। আমরা তো একটা পুরো মানুষকেই এক্সিলারেট করে দিয়েছি। সত্য যুগে যাকে তুলেছি তাকে পলকের মধ্যে কলিযুগে এনে ফেলেছি। এই নাও, এখন বলো। তোমরা পার্টিকেল এক্সিলারেটর বানাচ্ছ, আমরা কবে পার্সন এক্সিলারেটর বানিয়ে দিয়েছি। আর স্পিড অফ লাইটকেও হারিয়ে দিয়েছি। কোথায় স্পিড অফ লাইট? যেখানে রবি যেতে পারে না সেখানে যাবে কবি।
এরা 3G 4G 5G 6G নিয়ে পড়ে আছে। আরে 15,000G আমরা 10,000 বছর আগে ছেড়ে এসেছি। এমন কি আছে এসবের মধ্যে? ইন্টারনেটই তো জাল। সব ধরনের জাল আমরা কেটে বেরিয়ে এসেছি, সব মায়া জাল। আমরা কি করবো এসব নিয়ে? পাগলের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের কাছে তো অ্যাকচুয়াল ইন্টেলিজেন্স আছে। আমাদের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোনো রিসার্চ হচ্ছে না। যতই আমরা এইসব রিসার্চ না করার কারণে প্রথমেই আমরা এইসব ছোটখাটো যা সব দেশ আছে ওই চীনের মতো, হতে পারে আমরা 20 বছর পিছিয়ে গেছি এআইতে কোনো রকম রিসার্চ না করে, টাকা না লাগিয়ে। কিন্তু আমরা বলছি যতই হোক আর্টিফিশিয়াল তো। আরে আমরা সবাই অরিজিনাল, আসল। তুমি করে নাও যত রিসার্চ করতে হয়, করে নেওয়ার পর আমরা বলবো এগুলো তো আমরা 500 বছর আগেই করে নিয়েছি। তোমাদের কাজ রিসার্চ করা, আর আমাদের কাজ এটা বলা যে আমরা 500 বছর, অনেক কম বলে দিলাম, 500 ট্রিলিয়ন বছর আগে করে ফেলেছি। তুমি রিসার্চ করে আনো, এখানে রাখো, তারপর তো আমাদেরকে কিচ্ছু করতে হবে না। আমরা শুধু কি বলবো, এসব তো আমরা কবে করে ফেলেছি। এসব আবার কি? কিচ্ছু না। তোমাদের কাছে তো ইন্টেলিজেন্স নেই, সেই জন্য তোমরা আর্টিফিশিয়ালি। আমাদের কাছে তো আছেই, আমরা ন্যাচারালি ইন্টেলিজেন্ট। এনআই তুমি রেখে দাও তোমার এআই। এইসব নোবেল টোবেল তো বাচ্চাদের খেলা। আরে কি এসব তোমাদের নোবেল? ডায়নামাইটই তো বানিয়েছিলে, সবকিছু ধ্বংস করছিলে। তোমরা তো পাহাড় ভাঙার জন্য ডায়নামাইটের ব্যবহার করে থাকো। আমাদের পূর্বপুরুষ তো বাতকর্মের মাধ্যমেই একটা পাহাড় ভেঙে দিত। বলো কি করো তোমরা নোবেল দিয়ে? ওই যে একজন বৈজ্ঞানিককে দেওয়া হয় না, রুকমা দেবী, পুরস্কারটা ওই বৈজ্ঞানিক পাচ্ছেন না শুধু, ওই পুরস্কারটা পুরো সমাজ পাচ্ছে। কোনো বৈজ্ঞানিক এমনিই আকাশ থেকে পড়ে না, সমাজ থেকেই সেই বৈজ্ঞানিকটা উঠে আসে। সেই সমাজ যদি সেই রকম না হতো তাহলে বৈজ্ঞানিকও কিন্তু ওরকম হতো না। সেই সমাজ, চিন্তাভাবনা এবং সংস্কৃতি একদম নষ্ট হয়ে যায়, যেখানে লোকধর্মের মধ্যে প্রকৃত ধর্মের কোনো জায়গা নেই। সেখানে কেন কেউ কিছু জিজ্ঞেস করবে? আর জিজ্ঞেস না করলে গবেষণা হবে কি করে? আমাদের এখানে তো সংস্কৃতির অর্থ এখানে পরম্পরা আর বিশ্বাস আর আস্থা আর মেনে নেওয়া, মানে মান্যতা। আর নোবেল প্রাইজ তখনই পাওয়া যায় যখন কেউ না মানে। আমরা তো মানি না, আমরা জানার জন্য তো খুঁজি, তখন পাওয়া যায় নোবেল প্রাইজ। কেন পেল? আর ভারতবর্ষ ধীরে ধীরে আরো বেশি মেনে নেওয়া আর অন্ধবিশ্বাসের জালে বেশি করে জড়িয়ে পড়ছে। আমরা নোবেল প্রাইজ পাবো? আমাদের দরকারও নেই, যদিও এসব বাচ্চাদের চিনে, খেলতে দাও। কি হবে? আর কিছু টাকা দিয়ে দেয় হয়তো। এই নোবেল প্রাইজ কি দাম আছে এটার? কিচ্ছু না। টাকা তো আমাদের হাতের ময়লা। বেরোচ্ছে না কেন? ঝাড়ছি আমরা। আর যদি এরকম করে না বেরোয় তাহলে বলো কি দরকার টাকার? কি মূল্য আছে? হ্যাঁ, আরে আমরা সমগ্র সমুদ্র মন্থন করে কল্পবৃক্ষ নিয়ে আসবো, সেখান থেকে যত টাকা চাইবো পেয়ে যাব। তার নামই তো কল্পনার বৃক্ষ, কল্পবৃক্ষ। ওদের ওখানে অ্যাস্ট্রোনট আছে যারা খোঁজ করে, আমাদের এখানে অ্যাস্ট্রোটক আছে। তোমাদের অনেক পরিশ্রম করতে হয়। তোমরা কত যন্ত্র বানাও, মহাকাশ যান, তাতে করে যাও আবার খোঁজো। আমরা করব না, আমাদের বাবাজি টোটকা আছে। ও গুড় 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 হয়ে গেল অ্যাস্ট্রো।
শেষ। তোমরা এভাবে কত দূরই বা যাবে? আমাদের বাবাজি চোখ বন্ধ করে আর সরাসরি আমাদের বলে মহাকাশের ওপরের ব্রহ্মাণ্ডে পৌঁছে যায়। আর তোমাদের যোগ্যতাই নেই যে বাবাজিকে নোবেল পুরস্কার দেবে। সে তো আলফ্রেড নোবেলেরও কুষ্টি বের করে দেবে। তোমরা তাকে নোবেল পুরস্কার দিতে এসছো? নোবেল পুরস্কার তো মানব শ্রম, উদ্যমশীলতা, রচনাত্মকতা এইসব কিছু নির্দিষ্ট ক্ষেত্রের জন্য দেওয়া হয়। আরও কিছু ক্ষেত্র আছে, কিন্তু সেখানেও আমরা কোথায় বলো? অনেক কষ্ট হয় এখানে, সেই জন্য ব্যঙ্গ করছি। আমরা তাদের বংশধর যাদের প্রশ্নের তলোয়ার এত তীক্ষ্ণ ছিল যে সেটা দিয়ে তারা নিজের মধ্যে যে অন্ধবিশ্বাস ছিল সেগুলোকেও কেটে ফেলেছে। শুধু এটাই নয় যে বাইরের জাল অন্ধকার ভ্রমকে ভেদ করেছে। আমরা যে দার্শনিকদের, চিন্তাবিদদের বংশধর, তাদের দর্শন তো সোজা প্রশ্নকর্তার অন্তরের অন্তঃস্থল ভেদ করেছিল। একদিকে তারা ছিল, আরেকদিকে আমরা তাদের নাবালক সন্তান। এরা সিনেমা বানালে কখনো গান চুরি করে থাকে, কখনো জামা কাপড় চুরি করে থাকে, কখনো ডিজাইন চুরি করে। শুধু বিজ্ঞানের কথা কেন বলছো? শিল্পের কথা বলো, যে কোথায় আমরা মৌলিক কাজ করছি। দু একটা ব্যতিক্রম আমরা দেখতে পাই, যে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল গীতাঞ্জলির জন্য, পেয়েছিল কিনা বলো? এক্সেপশন অনলি প্রুভ দ্য রুল। দু একটা ব্যতিক্রম নিয়ে কথা বলো না। 140 কোটি মানুষের দেশ এটা। পুরো ইউরোপের থেকে কয়েক গুণ বেশি জনসংখ্যা আমাদের এখানে। কি করছি আমরা? প্রথমত কিছু তো করছি না। দ্বিতীয়, কেউ যদি বলে যে তোমরা কিছু করছো না, তাহলে বলবে আরে এই সমস্ত কিছু তো আমরা কবে করে এসেছি, আমরা তো বিশ্বগুরু। চীনকে দেখো যে প্রতি বছর কত পেটেন্ট ফাইল হয় সেখানে। তারপর ভারতকে দেখো, রিসার্চের কোয়ালিটি ওখানে দেখুন আর এখানে দেখুন। আর এখন কোনো রকমে 30-35 বছর আগে ভারত আর চীনের আর্থিক অবস্থা মোটামুটি একই ছিল। প্রায় 1985 থেকে 90-এর মধ্যে ভারত আর চীনের আর্থিক অবস্থা একই ছিল। ওদের ওখানে জনসংখ্যা একটু বেশি ছিল, ব্যাস। তাছাড়া পার হেড ইনকাম একই ছিল। বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা বেটার ছিলাম, আমাদের ইনস্টিটিউশন বেটার ছিল 30-35 সাল অবধি। তার আগেও আমরা। আর আজকে দেখো ওরা কোথায় দাঁড়িয়ে আছে। চীনের ইউনিভার্সিটি দেখো আর আমাদের নোবেল প্রাইজের সঙ্গে সবথেকে বড় সম্পর্ক তো শিক্ষার। প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটিরাই নোবেল প্রাইজ পায়। আমার এক ব্যাচমেট, ও ইউএস গেছিল। সেখানে ওর মাস্টার্স কাম পিএইচডি প্রোগ্রাম ছিল। তো ওখান থেকে বলছে যে ফ্লোরের উপর আমার গাইড বসে, সেই ফ্লোরে 4 জন নোবেল প্রাইজ উইনার বসেছিলেন। 4 জন নোবেল নরিয়েট অন আ সিঙ্গল ফ্লোর, ইন এ সিঙ্গল বিল্ডিং, ইন এ সিঙ্গল ইউনিভার্সিটি। এরকম এরকম করে একজন এখানে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে। আর কে জানে সেই ইউনিভার্সিটিতে আর কতগুলো বিল্ডিং আছে ওরকম। আর ওই যে বিল্ডিংগুলো, ওই প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে একই রকম ফ্লোর আর কতগুলো আছে। প্রত্যেকটা ফ্লোরে 4 জনই বসে নেই। কিন্তু এর অর্থটা বোঝো যে নোবেল প্রাইজ যদি পেতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা আরও বেটার হওয়া উচিত। এখানে তো শিক্ষার অর্থ সেটাই যে তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন করে নাও, তারপর সরকারি ক্লার্ক হয়ে গেলে তাতেও সমস্যা নেই। চল পালা তাড়াতাড়ি মুখার্জিনগরে। এখানে কে রিসার্চ করবে? আর রিসার্চ এমন কিছু নয় যেটা ভারতীয়রা পারবে না। এরকম হয় নাকি যে
আমাদের জিনে কোনো সমস্যা এসে গেছে। এই ভারতীয়রা বাইরে গেলে তখনই কত কিছু করে। হরগোবিন্দ খোরানার কথা ভাবুন। মলিকিউলার বায়োলজিতে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমার ব্যাগে একদম এক্স্যাক্টলি ওই বইটাই আছে, আমি পড়ছিলাম, আজকেও পড়েছি। বইটার নাম হলো হোয়াই উই ডাই। উনিও তো ভারতীয়ই। এই চিন্তা ভাবনা, সমাজ সংস্কৃতি থেকে ভারতীয়রা যখন দূরে চলে যান, তখন হীরের মতো ঝলমল করে। কট্টর মানসিকতা, অন্ধবিশ্বাস, জাতিবাদ, এগুলো বাদ দিয়ে আমাদের সামাজিক জীবনে কি আছে বলো? পুরনো অভ্যেসগুলোকে একইভাবে বয়ে নিয়ে যাওয়া, অর্থহীন, অর্থহীনই নয়, লাভহীন, আর লাভহীনই নয়, ভীষণ সক্রিয় রূপে ঘাতক, ক্ষতিকারক রক্ষণশীলতা আর কুপ্রথাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। শিক্ষাকে আমরা এই জন্য এত ভয় পাই যে শিক্ষা এলে এই জিনিসগুলো সরে যাবে। আমরা ইউনিভার্সিটির কথা বলছি। সাউথ ইস্ট এশিয়া প্রায় সেই সময়ই স্বাধীন হয়েছিল যখন ভারত স্বাধীন হয়েছিল। যত সব আপনারা দেশের নাম জানেন, কোরিয়াও প্রায় ওই সময়ই। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইম্পিরিয়ালিজম সমাপ্ত হয়ে গেছিল, কারণ সব নিজেদের মধ্যেই লড়াই করে শেষ হয়ে গেল। যখন কলোনিয়াল মাস্টারই শেষ হয়ে গেল, তখন কলোনি কি করে বাঁচবে? আর সবচেয়ে বড় বড় তো ব্রিটেনেরই ছিল। তারা সব এক ধাক্কায় স্বাধীন হয়ে গেল। 1945 থেকে 1952 মধ্যে সব পালিয়ে গেল। তাও এটা ধরে নেওয়া যায় যে চীনও একরকমভাবে স্বাধীন হয়েছিল। না মানে আপনি তো বলবেন না যে চীন কলোনি ছিল কারোর, কিন্তু সেও অনেক নিপীড়িত, শোষিত ছিল। তার মধ্যেও আবার বেশ ঝামেলাঝাটি ছিল। আর কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, সিঙ্গাপুরও তো। সিঙ্গাপুর কি ছিল? একটা ছোট্ট পোর্ট অফ কল, যার কোনো উন্নয়ন ছিল না। এরা সবাই ভারতের সঙ্গে স্বাধীন হয়েছিল। দেখুন আজকে তারা সবাই কোথায়। দেখুন কোথায়। কারণ বলো? শিক্ষা। সবাই শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে বিনিয়োগ করেছে। আর তারা যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের থেকেও অবস্থা খারাপ ছিল তাদের। জেনে রাখুন, পরিসংখ্যান দেখে নিন। আমি মুখস্থ করে তো রাখিনি, তাই এখন কোট করতে পারছি না। তবে তাদের পার ক্যাপিটা ইনকাম দেখে নেবেন, লিটারেসি রেট দেখে নেবেন 1950 সালে ভারতের তুলনায়, আর আজকে দেখুন। জাপান যে শুধুমাত্র যুদ্ধ সহ্য করেছে তাই নয়, বরং দুটো বোমাও সহ্য করেছিল, পারমাণবিক। তবে লোকেরা বলতে পারে জাপানে আগে থেকে ইন্ডাস্ট্রি ছিল, সেই জন্য জাপানকে আমি এদের সঙ্গে ধরছি না। দেখো তারা কোথায় পৌঁছে গেছে। কারণ তারা এটা মেনেছিল যে আমরা অশিক্ষিত, আমরা কিছু জানি না, আমাদের বাচ্চা সব থেকে বেশি শিক্ষার দরকার। আর আমরা বললাম শিক্ষার কি দরকার, আমাদের পরম্পরাই যথেষ্ট। শিক্ষা কিসের জন্য প্রয়োজন? এখানে মা বাবাই তো গুরু। মা বাবারা যদি নিজেরা যদি সম্পূর্ণ অজ্ঞ নিরক্ষর হয়, তাহলেও তারা গুরু। এখানে শিক্ষার দরকারটাই বাকি। জিডিপির পার্সেন্টেজ দেখলে ভারত শিক্ষাক্ষেত্রে সব থেকে কম টাকা ইনভেস্ট করে, আর যারা ভারতের থেকেও গরিব ছিল তারা ভারতের থেকেও বেশি ইনভেস্ট করে। যদি শিক্ষা ঠিকঠাক হয় তবেই না আসবে নোবেল প্রাইজ। আমাদের এখানে শিক্ষার তো এই হাল যে উত্তরপ্রদেশে এই 1-2 দশক আগেও
সরকার নিজেরা বোর্ড পরীক্ষায় নকল করতে দিত। যে হয়ে গেছে দিয়ে দাও, মাধ্যমিক পাশ করে গেছে, কি দরকার গরিব মানুষকে হেনস্থা করার? কেন বললাম আমি গরিবের অবস্থা? কারণ গরিবের মেয়েরা তো মাধ্যমিক দিতেই পারে না। গরিবের মেয়েরা তো প্রাইমারি স্কুলেই ফেল করে যায়, মাধ্যমিক দেবে কি করে? আমাদের নোবেল প্রাইজ চাই, আমরা মারি কুরি তৈরি করব, যিনি 2টো নোবেল পুরস্কার পেয়েছিলেন আমরা কিভাবে তৈরি করব? আমাদের মেয়েরা তো প্রাইমারিতেই পড়াশোনা ছেড়ে দেয়। শিক্ষার পরিবর্তে আমাদের কাছে মিথ্যে অহংকার আছে কিছু, ভীষণ অহংকার আমাদের। আমরা এটা সেটা বিশ্বগুরু। বিশ্বগুরু হওয়ার যোগ্য উনিই ছিলেন। কপিল আর কনাদ আর পতঞ্জলি এবং আর্যভট্ট, তাঁরা যদি এসে বলেন যে হ্যাঁ আমরা ছিলাম, তাহলে বুঝতাম। যাজ্ঞবল্ক্য যদি এসে বলে, অষ্টাবক্র যদি এসে বলে, তাহলে মানতাম তারা বিশ্বগুরু। আমাদের আজকে কি অধিকার এটা বলার যে আমরা বিশ্বগুরু? গৌতম ঋষি যদি এসে দাঁড়িয়ে পড়ে বা গৌতম বুদ্ধ এসে দাঁড়ায়, তারা বিশ্বগুরু হলে মানতাম। গৌতম বুদ্ধের দার্শনিকতা সারা বিশ্বে প্রসিদ্ধ, তারা বলতে পারে নিজেদের বিশ্বগুরু। আমরা কোথাকার বিশ্বগুরু? শিক্ষা বাবা, শিক্ষা। আর ভারতের নেতারা বরাবরের জন্য শিক্ষাকে খুব ভয় পায়, কারণ যদি সাধারণ মানুষ শিক্ষা পেয়ে যায় তখন সবার আগে এই নেতাদেরকেই তাদের সঠিক জায়গায় এনে বসিয়ে দেবে। নেতাদের ইচ্ছেই এটা। একটা অশিক্ষিত জনগণ, জনগণ যত অশিক্ষিত, যত মূর্খ হবে, তত তাদেরকে বোকা বানানো সহজ হবে। তাহলে বলো নেতারা কেন শিক্ষায় ইনভেস্ট করবে? স্যার, যেটা আপনি বলছিলেন, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, চায়না, এদের মধ্যে যদি 1950 সালে আমরা দেখি তাহলে এই 3টে দেশের অবস্থা প্রায় একই রকমই ছিল। তো আমি এই বিষয়েই পড়ছিলাম এখন ইন্টারনেটে। তো 1950 সালে ইন্ডিয়ার পার ক্যাপিটা জিডিপি প্রায় $600 থেকে $700 কাছাকাছি, ট্রিপল পি অ্যাডজাস্টেড এটা। চায়নার $500 মতো, যেটা ইন্ডিয়ার থেকে কম। আর সাউথ কোরিয়ার প্রায় $800। হ্যাঁ সে তো, হ্যাঁ 3 জনের প্রায় কাছাকাছিই ছিল, চীন তো আমাদের থেকে কম ছিল। আর আজকে দেখো চীন আমাদের থেকে 5 গুণ বেশি। পিপিপি অ্যাডজাস্টেড ধরলেও 3 থেকে 3.5 গুণ বেশি। হ্যাঁ, আর সাউথ কোরিয়া তো আরো 6 গুণ 8 গুণ এগিয়ে গেছে। আমরা কিছু তো ভুল নিশ্চয়ই করেছি, তাই না? এটা মানতে কেন রাজি নই আমরা? সেই জন্যই তো বলছি মিথ্যে অহংকার আছে আমাদের। নিজেদের দুর্দশা দেখেও আমাদের হুঁশ ফেরে না। আর যে সমস্ত ভুল করে আমরা পতন ঘটিয়েছি, দুর্দশা ঘটিয়েছি, সেই দিকে আমরা আরও যাচ্ছি। আজ ভারতের অন্ধবিশ্বাস আর রক্ষণশীলতাকে আর মিথ্যে পরম্পরাগুলোকে যত বাড়িয়ে যাচ্ছি, এতটা তো আজ থেকে 50 বছর আগেও ছিল না। স্বাধীনতার পর থেকে আমরা ক্রমাগত ভুল করেছি, এখন সেই ভুলগুলোকে সংশোধন করার পরিবর্তে সেগুলোকে আরও বাড়িয়ে তুলছি। আর স্যার, আপনি যে প্রথমে ইউনিভার্সিটি শিক্ষার কথা বললেন, তো আমি একটা ফ্যাক্ট দেখছিলাম যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে 160-এরও বেশি নোবেল লরিয়েট বেরিয়েছে। আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কথা বললে সেখানে এই সংখ্যা 87, আর ইউসি বার্কলে থেকে 100-র উপরে। সেটাই তো, দেখো ইনস্টিটিউশনকেই নোবেল দেওয়া হয়। যাকে দেওয়া হচ্ছে তাকে ইনস্টিটিউশনের রিপ্রেজেন্টেটিভ মনে করো, প্রতিনিধি। প্র্যাকটিক্যালি ওই স্ট্যানফোর্ড পাচ্ছে যে তারা এমনই পরিবেশ বানিয়েছে
যে ওখানে মানুষ গিয়ে, মানুষ যেখানে নির্ভয়ে দ্বিধাহীনভাবে না আক্রান্ত হয়ে নতুন পাওয়ারফুল মৌলিক ফান্ডামেন্টাল রিসার্চ করতে পারে, ওখানে এরকম হয় নাকি যে ভারতে এরকম একটা বিভাগ আছে যেখানে কর্মচারীদেরকে মনে করা হয় যে এরা তো সবাই মাল্টিপারপাস, সব করতে পারে, সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। ভোট এলে ইলেকশন ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে। এমনটা নয় যে শুধু লোকসভাতেই পাঠানো হয়, যদি একদম নিম্ন স্তরের নির্বাচনও হয় তাহলে সেখানে স্কুলের টিচারদেরকে তুলে এনে ডিউটিতে লাগিয়ে দেওয়া হয়, যেন তার নিজের কাজের কোনো গুরুত্ব বা সম্মানই নেই। বিদেশে শিক্ষক তারাই হয় যাদের সমস্ত কাজ করার যোগ্যতার থেকেও বেশি যোগ্যতা থাকে। ভারতে আমরা এমন পরিবেশ তৈরি করেছি যে শিক্ষক সে হতে পারে যার কোনো রকম যোগ্যতা থাকে না। ব্যতিক্রমী কেউ থাকবে, তাদেরকে নমস্কার। ভারতে অবস্থা এমন হয়ে গেছে যদি কেউ বলে যে আমি শিক্ষক, তাহলে উত্তর ভারতে বা হিন্দিভাষী এলাকায় তার সঙ্গে বিয়ে দিতে চায় না, বলে টিচার, এর সঙ্গে মেয়ের বিয়ে দেব, এ তো টিচার। এর মধ্যে আমরা মানে কিভাবে নোবেল প্রাইজ নিয়ে আসবো? আর নোবেল প্রাইজের কথা ছাড়ো, একদম উল্টো দিকে চলে যাও। তুমি গোল্ডেন গ্লোব কতগুলো পেয়েছো, তুমি একাডেমি অ্যাওয়ার্ড কতগুলো পেয়েছো, খেলাধুলায় তোমার স্থান কোথায়? এইসব জিনিস সারাদিন দেখি এবং খুবই খারাপ লাগে। খুবই কষ্ট হয় যে আমাদের কি সম্ভাবনা ছিল এবং কোথায় পড়ে আছি আমরা। কতগুলো গোল্ড মেডেল পেয়েছো অলিম্পিকে? আরে বলো মুখে, শুধু ঘাড় কেন নাড়ছো? হ্যাঁ, শূন্য। হ্যাঁ, সেই জন্যই তো ভারত শূন্য আবিষ্কার করেছিল। পাশে চীন আছে, তাদের কত? বোধহয় 40-এর উপরে। 40-এর বেশি। 40-এর বেশি গোল্ড অলিম্পিকে চায়না নিয়ে বসে আছে, আর তুমি শূন্য। আর আমাদের এই নিয়ে কত গর্ব যে দুনিয়াকে শূন্য দিয়েছে ভারত। সেটাকে আমরা বারবার প্রমাণ করছি, বারবার শূন্য এনে দিয়ে, জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। উই গেভ দ্য জিরো টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই উইল কন্টিনিউ গিভিং জিরো। খারাপ লাগে না? হ্যাঁ, আরও পরিসংখ্যান আছে, যেমনটা তুমি প্রশ্নে বলেছো, সেখানে আমরা সবার আগে এগিয়ে থাকি। দুনিয়ার যে কোনো জঘন্য জিনিস ধরে নাও, যেখানে তোমার দেশের নামটাই থাকা উচিত নয়, সেখানে তোমার দেশের নাম টপ 10-এ থাকবে। দুনিয়ায় সবথেকে বেশি মেয়েদেরকে কোথায় মেরে ফেলা হয় জন্মানোর আগে? ভারতে। বিশ্ব জুড়ে যত ফিমেল ফিটিসাইড ইনফ্যান্টিসাইড হয়ে থাকে তার মধ্যে 80, 90, 95% ভারতে হয়। তাহলে বলো, কি খবর তোমার? নাও, 2-4 বার জোরে শ্বাস নাও। নিয়ে নিও না, পড়ে যাবে অজ্ঞান হয়ে ক্যামেরার সামনে। একিউআইতে সবার আগে আমরা। সাহস আছে কারো আমাদের পরিসংখ্যানটা ছুঁয়ে দেখানোর? ধরো সুইজারল্যান্ড, আমেরিকা, কানাডার লোকদের ধরো, বলো তোমরা আমাদের 20 ভাগের 1 ভাগ করে দেখাও। এখন তো আমরা 700-800-এ বসে আছি। মায়ের দুধ খেয়ে থাকলে এখানে এরকমই হয়। মায়ের দুধ খেয়ে থাকলে, আরে ভাই, মায়ের দুধ তো সব মানুষই খায়, পশুরাও তো খায়। মায়ের দুধে আমাদের এখানে বিশেষ কি আছে? কোনো ব্যাপার না, ছাড়ো। সুইজারল্যান্ডের লোককে বলবে মায়ের দুধ খেয়ে থাকলে আমাদের একিউআই এর 20 ভাগের 1 ভাগ করে দেখা। বেচারা করতে পারবে না, ওরা তো সাধারণ মানুষ, হেরে যাবে ওরা। ইনফ্যান্ট মর্টালিটি রেট দেখে নাও, স্কুল থেকে বাচ্চাদের ড্রপ আউট রেট দেখো,
নদীর দূষণের হার দেখে নাও আর স্তর দেখো। সরকারের দুর্নীতির র্যাঙ্ক দেখে নাও। টপ 10 উইথ গ্রেট কনসিস্টেন্সি। কিন্তু লজ্জা আমাদের তবুও করে না, অহংকার ভাঙে না। আর আমি আপনাদের বলছি, যতক্ষণ আমাদের এই মিথ্যে অহংকার ভাঙবে না, যতক্ষণ রাষ্ট্রীয় আত্মমর্যাদার নামে আমরা শুধু অতীতের ধুলো বয়ে বেড়াবো, ততক্ষণ আমাদের জীবনে কোনো প্রগতি আসবে না। দুনিয়ায় সবচেয়ে অপুষ্টিতে ভোগা বাচ্চা কোথায়? ভারতে। এই যে অপুষ্টিতে ভোগা বাচ্চাটাও নোবেল প্রাইজ নিয়ে আসবে? আর ও অপুষ্ট এই কারণে নয় যে দেশে টাকা নেই, ও অপুষ্ট এই কারণে কারণ আমাদের যে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক মানসিকতা, যাতে আমরা খুব সহজেই অন্ধভক্তি করে ফেলি, সেই মানসিকতাই বড় বড় ধনপতিদের দাঁড় করিয়েছে। সমস্যা এটা নয় যে রিসোর্সেস নেই, সমস্যা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের। আর ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস আর্থিক ইকোনমিক সমস্যা নয়, এটা সাংস্কৃতিক সমস্যা। কারণ আমরা এভাবেই চালিয়ে এসেছি যে একজন বসে থাকে সর্বে সর্বা, আর বাকি সবার কাজ হলো তার সামনে এইভাবে এইভাবে দাঁড়িয়ে থাকা। হিরো ওয়ার্শিপ। নিয়তিবাদ আমাদের এখানে খুব চলে। এখন যা হবে দেখা যাবে। ভগবানের মর্জি ছাড়া তো একটা পাতাও নড়ে না। তো কোনো একজনকে বানিয়ে দাও অধিনায়ক। আর এটা মেনোই না যে তোমার জীবনের দায়িত্ব শুধু তোমার নিজের, যে তোমার নিজের পুরুষকার থেকেই তোমার স্থিতি, তোমার জীবন বদলাবে। যখন আমাদের নিজেদের পুরুষকারেরই কোনো মূল্যই নেই, কোনো সম্মানই নেই, তখন সেই পুরুষকার দিয়ে যেটা অর্জিত হয় সেটাও আমরা কেন পাবো?